আমার আলাদিন লেখিকা জাবিন ফোরকান পর্ব 14। অরণ্য, আমার ভীষণ পেট ব্যথা করছে। আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে মানে কি? আমি আজ 1 সপ্তাহ পর বাসায় ফিরলাম আর তুমি ঘুমিয়ে যাবে? নো নো, আই নিড মাই ওয়াইফ টু নাইট। অরণ্য, বোঝার চেষ্টা করুন। আজ না, আমার ফুড পয়জনিং হয়েছে, মাত্রই ওষুধ খেয়েছি। কালকে? হ্যাঁ। ইরাম ঘুরে বেডরুমের দিকে হাঁটা দিল। অরণ্য কিছুই বলল না। খানিকটা অবাকই হলো সে। যাক, তবে তার শরীর খারাপের প্রতি একটু হলেও সহমর্মিতা পুরুষটির আছে। তবে বেডরুমের ভেতর পা দিতে না দিতেই কোমরে হাত জড়িয়ে রীতিমতো শূন্যে তুলে ফেলল কেউ। ভয়ে হালকা চিৎকার করে সে মাথা ঘুরিয়ে দেখল অরণ্যকে। হেঁটে গিয়ে অরণ্য তার শরীরটা ছুঁড়ে ফেলে দিল বিছানার ওপর। দ্রুত হাতে নিজের পরনের টি শার্ট টেনে মাথার উপর দিয়ে খুলে মেঝেতে ছুঁড়ে ফেলল। ইরাম উঠে বসার সুযোগ অবধি পেল না। অরণ্য হামাগুড়ি দিয়ে তার উপরে উঠে এসেই তার পোশাকের চেইন টেনে খুলতে খুলতে অধৈর্য গলায় বলল, একদম বাহানা দিবি না। তুই জানিস না তোকে আমার কত প্রয়োজন। 1 সপ্তাহের ক্ষুধার্ত পশুকে বলিস আরও একটা দিন অপেক্ষা করতে। নিজের শরীরকে সামলে সুস্থ রাখতে পারিসনি, তোর দোষ। অপেক্ষা একটা মিনিটও হবে না, একটা সেকেন্ডও হবে না। অরণ্য অরণ্যর বুকে হাত দিয়ে ঠেকাতে চাইলেও লাভ হলো না। ইরামের 2 হাত শক্তভাবে ধরে বিছানার সঙ্গে জাপটে ধরে অরণ্য মুহূর্তেই নিজের ঠোঁট বসিয়ে দিল তার ঘাড়ে। ছটফট করল ইরাম, অসহায় হয়ে আর্জি জানালো, না না প্লিজ, শাট দ্য ফাক আপ অ্যান্ড টেক ইট। অতীতের ঘটনাটি মনে করতে চায়নি ইরাম, কখনোই নয়। অথচ স্বয়ংক্রিয়ভাবে তার মস্তিষ্কে রাজত্ব দখল নিল অতীতের স্মৃতিরা, ভয়েরা, কষ্টরা। কেঁপে কেঁপে উঠল ইরাম। সাইবান তার বদ্ধ 2 চোখের পাতায় চুমু ছুঁয়ে ঠোঁটের কাছে এসে থেমেছে। ছেলেটাও তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে ইরামকে। দাঁতে নিজের ঠোঁট কামড়ে ধরল সে। উচিত হবে না, নিজেকে নিয়ন্ত্রণের বহু চেষ্টা করলেও শেষমেশ সম্ভবপর হলো না। সাইবান যে মুহূর্তে তার ঠোঁটের কাছে এগিয়ে গেল, ঠিক অমন সময়ে তার ঠোঁট গলে অস্ফুট আওয়াজটি বেরিয়ে এলো, না। জমে গেল সাইবান, চোখ পিটপিট করলো। অদ্ভুত একটা ঘোরের মধ্যে থেকে বেরিয়েছে যেন মাত্রই। সামান্য একটু দূরে সরে ইরামের মুখটা দেখল। তার হাতের আঁচলায় রীতিমতো কাঁপছে রমণী। সাইবান জানে না তার বুকের ভেতর কেন ভাঙচুর হলো। মৃদু গলায় শুধালো, নো। ঝট করে চোখ মেলে তাকালো ইরাম। তার চোখের মাঝে বিন্দু বিন্দু অশ্রুফোঁটা জমতে দেখা গেল। সাইবান অপলক চেয়ে রইল। ইরামের তরফ থেকে উত্তর এলো না, বাধাও এলো না। দীর্ঘ একটি প্রশ্বাস টেনে বুকে অক্সিজেন ভর্তি করে নিল সাইবান। নিজের উত্তপ্ত শরীরকে ঠান্ডা করার প্রচেষ্টা যেন। তার বৃদ্ধাঙ্গুল অতি যত্ন নিয়ে ইরামের চোখের কোণ মুছে ফেলল। তারপরই ঝুঁকে এলো সে। স্ত্রীর কপালে সর্বশেষ একটি আলতো চুমু এঁকে ফিসফিস করে বলল, ওকে। তৎক্ষণাৎ দূরে সরে দাঁড়ালো সাইবান। ইরাম বুঝি এতক্ষণে নিজের বুকের ভেতরে আটকে রাখা নিঃশ্বাসটা ফেলতে পারল। অবাক নয়নে দেখে গেল সে সাইবানকে। তার স্বামী উল্টো ঘুরে বাড়ির ভিতর চলে গেল। অথচ ইরাম তখনও ঠায় দাঁড়িয়ে চেয়ে রইল তার পথবানে। জিমনেশিয়ামে এই সময়টায় মানুষ কম থাকে। সাইবান ট্রেনারের দেওয়া টাস্কগুলো শেষ করে এখন ট্রেডমিলের সামনে এসেছে। গত 10 মিনিট যাবৎ একটানা দৌড়ে যাচ্ছে সে। কানে হেডফোন গোজা, তাতে বাজছে তার নিজেরই রিমিক্স করা নতুন একটা ট্র্যাক, যেটা 2 দিন বাদে আসন্ন শোতে ব্যবহার করবে। ঘেমে গিয়েছে সে সম্পূর্ণ, যেন গোসল করেছে। তাই টি শার্টটা খুলে আবারও দৌড়াতে লাগলো উদাম শরীরে। এটা শুধুমাত্র মেন্স জিম, তাই বিশেষ কোনো ঝামেলার বালাই নেই। আলোর সংস্পর্শে আসতেই তার ত্বক জুড়ে সাদা ঘামের ফোঁটাগুলো চিকচিক করে উঠল। প্রশস্ত বুক এবং তাতে শক্তিশালী মাংসপেশি দৌড়ানোর সঙ্গে সঙ্গে বিকশিত আবার সংকুচিত হতে লাগলো। আয়নার প্রতিফলনে নিজেকে দেখে সন্তুষ্ট ভঙ্গিতে হাসল সাইবান। এমনি এমনি পরিশ্রম করা হচ্ছে না তবে। পাশে রাখা ফোনে একটা কল আসতেই দৌড় থামিয়ে হাঁটতে হাঁটতে ফোনটা কানে তুলে নিল সাইবান। অনুরাগ কল করেছে। হ্যাঁ বল, ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল সাইবান। অনুরাগ ভনিতা করল না। আবির মিজানরা এসেছে, দেখা করতে বলছিল। এক মুহূর্তের জন্য থমকে গেল সাইবান। তার চেহারায় একটা আধার ভর করল। পরক্ষণে আবার সেই দূর করে হাঁটা জারি রেখে সে বলল, আচ্ছা কোথায়? স্কুলের পেছনের বটগাছটার নিচে, 1 ঘন্টা বাদে। ঠিক আছে, আমি আসছি। ইউ শিওর? দেখা হচ্ছে, রাখছি। ফোনটা কেটে দিল সাইবান। ট্রেডমিল বন্ধ করে প্রায় মিনিট খানেক রেলিং ধরে
মাথা নুইয়ে দাঁড়িয়ে রইল। তারপর তোয়ালে তুলে জিমের বাথরুমে চলে গেল। সেখান থেকে ফ্রেশ হয়ে নতুন এক সেট পোশাক পরে তারপর বাইরে চলে এলো। স্কুলের দিকটায় যাওয়া হয় না তার বহুদিন, বোধহয় গত বছর শেষ গিয়েছিল। তাও কিছু মিনিটের জন্য হেঁটে বেরিয়ে গেছে। এদেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের মনেই নিজেদের ছোটবেলার স্কুল একটা আলাদা জায়গা দখল করে রাখে। সাইবানও সেই ক্ষেত্রে ব্যতিক্রম নয়। তবে স্কুলের স্মৃতিগুলো মিশ্র। এখানেই কলেজ শেষ করেছে, তারপর বিশ্ববিদ্যালয় ভর্তি। আবির মিজান দুজনই তার একেবারে ছোটবেলার বন্ধু। সেই ক্লাস 3 থেকে বন্ধুত্ব। তারা সাইবান এবং অনুরাগ ছিল পুরো স্কুল থেকে কলেজ অবধি দাপিয়ে বেড়ানো সবথেকে জনপ্রিয় বন্ধুদের গ্রুপ। যেমন তুখর মেধা তেমনি অংশগ্রহণ, নাচ গান, বিতর্ক সহ সব ধরনের ক্ষেত্রে। যে স্যাররা ক্লাসে বসে হাসাহাসি করার কারণে কান ধরে দাঁড় করিয়ে রাখত, তারাই আবার আড়ালে প্রশংসা করে বেড়াতো, অমুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তমুক বুয়েটে চান্স পাবে, ইত্যাদি ইত্যাদি। সাইবানের ক্ষেত্রেও এমন ধারণা প্রচলিত ছিল। তার মা ডাক্তার, চোখ বুজে সাইবান ঢাকা মেডিকেলে চান্স পাবে, এটা সবাই বলতে পারত। আর কেউ না হোক সাইবান টিকবেই টিকবে। অথচ সাইবান টিকলো না, ডাক্তার হতে পারলো না। মাথা ঝাঁকালো সাইবান, আশেপাশে তাকিয়ে দেখলো কখন যেন স্কুলের কাছে পৌঁছে গেছে। বটগাছটা নজরে আসতে, দেয়াল ঘুরে যেতেই শান বাঁধানো গাছের নিচে নিজের ছোটবেলার অবিচ্ছেদ্য প্রাণগুলোকে দেখতে পেয়ে কেমন যেন লাগলো বুকের মাঝে। এগিয়ে গেল সাইবান। অনুরাগ চলে এসেছে, নিজের বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে কথা বলছে হাসি মুখে। আবির হাঁটুর ওপর হাঁটু তুলে ঝাঁকাতে ঝাঁকাতে বাদাম ভাজা খাচ্ছে। মিজানও তার পাশেই বসে আছে। দুটো ছেলের বেশভূষায় অসাধারণ পরিবর্তন এসেছে। সেই ছন্ন ছাড়া কিশোর নেই কেউই। আবির ফর্মাল শার্ট প্যান্ট পরে আছে, বেল্ট দিয়ে সুন্দরভাবে ইন করা। পিছনে রাখা ব্যাগ থেকে সাদা অ্যাপ্রনের একটা অংশ বেরিয়ে এসে যেন কটূক্তি করছে সাইবানকে। যে স্বপ্নটা সে ছুঁয়ে দেখতে পারেনি, সেই স্বপ্নের জীবনটাই যাপন করছে আবির। সারা দেশে মেডিকেলে তৃতীয় হয়েছিল, এখন ঢাকা মেডিকেল তার ঠিকানা। অপরদিকে মিজান একজন সিভিল ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে বেরিয়েছে, বিসিএস দিচ্ছে, সরকারি চাকরি নিশ্চিত প্রায়। জীবনে সকলেই সেটেল, এমনকি অনুরাগও। সাইবান এগিয়ে আসতেই আবির ঘুরে তাকালো। হেই ব্রো, লং টাইম নো নিউজ। মৃদু হেসে দুই বন্ধুকে আলিঙ্গন করলো সাইবান। তারপর বটগাছের নিচে পা ঝুলিয়ে বসে পড়ল। উত্তেজিত কণ্ঠে মিজান বলে উঠল, তুই নাকি বিয়ে করেছিস? ওহ, নিউজ ট্রাভেল ফাস্ট। খিলখিল করে হাসলো সাইবান। আবির হাস্যরসাত্মক কণ্ঠে বলল, খবর শুনে আয়াম তো অবাক। আমাকে কে বলেছে জানিস? সূচনা। সূচনা নাকি আবার জেনেছে রাশ্মিকার কাছ থেকে। পুরো ব্যাচের সবাই জেনে গিয়েছে। বাবারে বাবা, এত বড় বড় পোস্টের মানুষজন আমার খবর রাখে। বেশ তো, একেবারে সেলিব্রিটি ফিল পাচ্ছি। মজা করিস না, আমি বিশ্বাসই করতে চাইনি। বিয়ে যেই করুক সবার আগে সেটা তুই হবি কেউ ধারণাই করতে পারেনি। অনুরাগ পাশের একটা দোকান থেকে সকলের জন্য কোন আইসক্রিম কিনে এনেছে, সেগুলো হাতে হাতে দিয়ে হেলান দিল। আবার বাইকে মন্তব্য করলো, মনে হচ্ছে সাইবান বিয়ে করে ভালো করেছে, অন্তত এই উসিলায় তোদের মুখ দর্শন তো পাওয়া গেল। হাসলো সকলে, আইসক্রিমে মনোযোগ দিল। মিজান মুখ ঘুরিয়ে একবার আপাতমস্তক দেখলো সাইবানকে। একটা কঙ্কাল আঁকা টি শার্ট, নিচে রিপ জিন্স, হাল ফ্যাশনের সিলভার ব্রেসলেট কবজিতে, ভ্রুতে চিকচিক করছে পিয়ার্সিং। ক্লাসের ব্যাকবেঞ্চারদের মতো লাগছে পুরো। অথচ সাইবান ছিল ক্লাসের ফার্স্ট বয়, ফার্স্ট বেঞ্চার। সবার মাঝে ভীষণ বেমানান লাগছে তাকে। মিজান মন্তব্য না করে আর থাকতে পারল না। এখনও ডিজে মিজে গিরি করে বেড়াস নাকি? অবস্থা দেখেছিস নিজের, বিয়েও করে নিয়েছিস, সিরিয়াস হবি আর কবে? সাইবান উত্তর করল না, নীরবে হেসে আইসক্রিম মুখে ঢুকিয়ে রাখলো। আবির পাশ থেকে তার উরুর ওপর হাত রেখে চাপড় দিয়ে বলল, বলি একটা চাকরি বাকরির চেষ্টা কর, প্রাইভেট থেকে পড়েছিস তো কি হয়েছে? আঙ্কেল আন্টি টাকার অভাব, মাস্টার্সটা কর, বিদেশ যা, চাকরির অভাব হবে না, লাইফ সেটেল। কাকে আর কি জ্ঞান দিচ্ছিস? ওর উড়নচণ্ডী লাইফ ভালো লাগছে, ভালো থাকতে দে না। মিজান বলতেই অনুরাগ আর চুপ করে থাকতে পারল না। তোরা এবার থামতে পারিস? এতদিন বাদে দেখা হয়েছে, কোথায় একে অপরের খবর জানবো তা না, একজনকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছিস। যাকগে, সাইবানের তো হয়ে গেল, তোর সানায়ও শীঘ্রই বাজবে শুনছি আবির। মুচকি হাসলো সে। হ্যাঁ রে, আকদ হয়েছে পারিবারিকভাবে, আমার মেডিকেল কলেজেরই ব্যাচমেট।
ওয়াও, আগত হয়ে গিয়েছে আর ডাকলি না? আবির কাঁধ তুলল। কাউকেই ডাকেনি, মিজান গিয়েছিল শুধু। অনুষ্ঠান করব পরে, তখন সবাইকে দাওয়াত করব ভেবে রেখেছি। তুই আর সাইবান গিয়েও বা কী করতি? ডিজে পার্টিতে হচ্ছিল না। আমার ফ্যামিলি ভাই রেস্ট্রিকটিভ আর ধার্মিক, সরি। অনুরাগের মুখটা চুপসে গেল। সে আর চোখে দেখল সাইবানকে। আইসক্রিম শেষ করে শান্ত হয়ে বসে আছে, অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। তোর কথা বল, তোর বউ শুনলাম সিনিয়র, অনেক বেশি। কেন ভাই, মেয়ের অভাব পড়েছিল নাকি? তিতলি না ফিতলি বলে একটা মেয়ে না ছিল কলেজ গ্যাংয়ে? ওটার কি হয়েছে? ওটাকে ধরতে পারিসনি? মিজানের কথায় স্পষ্ট টিটকারি প্রকাশ পেল। আবির হেসে সায় জানালো, ঠিকই, তোকে অন্তত এমন পজিশনে মানায় না। নিজের মতো কাউকে পেলি না, নাকি কেউ মেয়ে দেয়নি? শেষমেশ বিয়ে করলি তো করলি একটা গোল্ডিগারকে। এতক্ষণ যাবৎ শান্ত থাকলো, এবার আর থাকলো না সাইবান। তির্যক হেসে ঘুরে তাকালো আবিরের দিকে। গোল্ডের ভরি কত জানিস? তাও তো আমার বউ আমাকে ডিক করেছে। তোর কাছে তো ডিক করার মতো কিছু নেই। অপমানে আবিরের মুখটা টকটকে লাল হয়ে উঠল মুহূর্তেই। সাইবান বেপরোয়া, তার কোনো ভ্রুক্ষেপ নেই। লাফিয়ে এসে উঠে দাঁড়ালো, নিজের প্যান্ট ছাড়তে লাগলো। আবির সইতে না পেরে বলে বসলো, আমার বউকে আমি কত ভরি স্বর্ণ দিয়েছি না দিয়েছি, সেই হিসাব এখন আমার তোকে দিতে হবে? তুই তো জন্মগত বড়লোক, তুই আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিকে কি বুঝবি? আমরাই আমাদের ফ্যামিলির প্রথম এস্টাবলিশড চাইল্ড, বুঝেছিস? আমাদের বাপ মা আমাদের গড়ে দেয়নি, মাইন্ড ইট। তোর আব্বা আমাকে ডিজেগিরি শিখিয়ে যায়নি শালা। ডাক্তার ডাক্তারের মতো থাকবি, হ্যাডাম নিয়ে চলবি, অন্যের লাইফ নিয়ে আলোচনা করবি কেন? শটান হাত বাড়িয়ে আবিরের কলার টেনে ধরল সাইবান। সকলে আঁতকে উঠল। তীক্ষ্ণ চোখে এককালের বন্ধুকে দেখে মৃদু গর্জন তুলে সে বলল, যতক্ষণ আমার মধ্যে ছিলি আমি চুপ ছিলাম। আমার বউ ধরে টান দিলে শালা আমি তো 14 গোষ্ঠী ধরে টান দেব। তোদের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়তো হতে পারিনি, তাই আমি বেশরম ডিজে। কিন্তু মনে রাখিস ডাক্তার সাহেব, তোর কলিজা যদি হাতি হয়, তবে এই ডিজের কলিজাও নীলতিমি। আমার নীলতিমিতে হাত দিলে চাইলে তোকে তোর অপারেশন টেবিলের ওপরে ফেলে সাইজ করব, একটু হাত কাঁপবে না আমার। ঝটকা দিয়ে আবিরকে দূরে সরিয়ে দিল সাইবান। বেচারা হঠাৎ এমন আক্রোশে ভড়কে গিয়েছে। ঝট করে মিজানের দিকে ফিরল সে এবার। আর তুই মিস্টার সিভিল ইঞ্জিনিয়ার ওরফে সরকারি চাকরিধারী, তোর গার্লফ্রেন্ড কি যেন? ওহো, সূচনা রাইট, অক্সফোর্ডে আছে শুনলাম। বলছিলাম গত বছর দেশে এসে আমার ডিজে পার্টিতে গিয়েছিল, বলেছে তোকে? বলেনি? খুব সুন্দর একটা 7-8 সমান লেটারও দিয়েছে। চকলেট টেডি, বিদেশ থেকে ইম্পোর্টেড পারফিউম গিফট তোকে দিয়েছে। বাসায় গিয়ে চেক করে দেখিস। সাইবান। কিন্তু সাইবান আর দাঁড়ালো না, হনহন করে হেঁটে গিয়ে এক লাফে চড়ে বসলো অনুরাগের বাইকের পেছনে। অনুরাগও ইশারা বুঝতে সময় নিল না। বাইকে উঠে হেলমেট মাথায় দিয়ে ইঞ্জিন চালু করলো। আবির শান্ত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে তাদের দিকে তাকালো। গম্ভীর গলায় বলল, তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস যে তোদের সাথে আমাদের বন্ধুত্ব শেষ। অনুরাগ শুধু তাচ্ছিলের হাসি হেসে মুখ ফিরিয়ে নিল। এদের সাথে কথা বলতেও রুচিতে বাজছে তার। অপরদিকে সাইবান মাথা কাত করে অতি শীতল ভঙ্গিতে তাকালো। সেই 9-10 বছরের দীর্ঘ বন্ধুত্ব ভাসল তার চোখের পাতায়। ছোট ছিল, ভালো ছিল, অথচ বড়বেলায় সব বদলে গেল। কেয়ারফুল হোয়াট ইউ সে ব্রো। আরেকবার আমার ঘরের রানীকে তুলে কথা বলে দেখ, তোর জান শেষ করে দেবো এখানে। বন্ধুত্ব তো কোন ঝাড়। বাইকে এগোলো অনুরাগ। কেউ আর পেছনে তাকালো না অবধি সোজা বাইক ছুটিয়ে চলে গেল রাস্তা ধরে। সামিয়া তাড়াহুড়ো করে তৈরি হচ্ছেন। হসপিটাল থেকে কল এসেছে, যদিও মাত্র আধ ঘন্টা আগে ফিরছিলেন। এক্ষুনি আবার যেতে হবে। মানুষের জীবনের দায়িত্ব বলে কথা। এই দায়িত্বের অনেক ভার। আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাপ্রন গায়ে জড়িয়ে নিচ্ছিলেন। ঠিক এমন সময় পেছন থেকে তাকে আলিঙ্গনে বেঁধে কাঁধে মাথা রাখল কেউ। জমে গেলেন তিনি। আয়নার প্রতিবিম্বে দেখলেন সাইবানকে। তার ঘাড়ে মুখ গুজে রেখেছে। কি হয়েছে? জবাব এলো না। সাইবান তাকে আরো শক্তভাবে জড়িয়ে ধরল শুধু। সামিয়া নাক মুখ কুঁচকে ফেললেন একটা গন্ধ টের পেতেই। তুই আবার স্মোক করেছিস? কতবার নিষেধ করেছি। তুই না কিছু মাস আগেও ছেড়ে দেওয়ার ট্রাই করছিলি, আবার ধরেছিস কবে? উফ, জাস্ট লেট মি হাগ ইউর ইয়ার। স্যার, হাসপাতালে যেতে হবে, ফোন এসেছে, রোগীর অবস্থা আশঙ্কাজনক। সাইবান তৎক্ষণাৎ মাকে ছেড়ে দিল, দূরে সরে গেল। ফাইন, গো টু ইয়োর হসপিটাল। এইটুকু বলেই থপথপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল সে।
সামিয়া অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি নিশ্চিত সাইবানের কিছু একটা হয়েছে, তবে এখন ঠিক দেওয়ার মতো সময় নেই তার কাছে। রোগীর জীবন আগে, তাই তিনি ছুটলেন গাড়ির দিকে। মায়ের রুম থেকে বেরিয়েই সাইবান সোজা বেডরুমে চলে এলো। ভেতরে ঢুকতেই দৃশ্যটা চোখে পড়ল। বিছানায় বসে আছে ইরাম, তার কোলের উপর ঘুমন্ত ইজান। ছেলেকে কোলে দোলাতে দোলাতে এক হাতে ঝুঁকে ল্যাপটপে কি যেন দেখছে অত্যন্ত মনোযোগ দিয়ে। সাইবান দৃশ্যটার দিকে বেশ অনেকটা সময় একদৃষ্টিতে চেয়ে রইল, তারপর এগিয়ে গিয়ে বিছানায় উঠে পড়ল। ইরাম তাকে দেখে কিছুটা অবাক হলো। তুই ফিরে এলে যে, বলে গিয়েছিলে রাত হবে আসতে। উত্তর করল না সাইবান, বরং অদ্ভুত একটা কাজ করলো। ইরামের কোল থেকে ইজানের ঘুমন্ত শরীরটা তুলে আস্তে করে বিছানায় থাকা বালিশের ওপর রেখে দিল। তারপর দ্বিতীয় চিন্তা ছাড়াই চিত হয়ে স্ত্রীর খালি করা কোলে মাথা রেখে শুয়ে পড়ল সে। হতভম্ব হয়ে গেল ইরাম, ফ্যালফ্যাল করে চেয়ে রইল। এই আলাদিন, কি হয়েছে? আমি পোটলার উপর জেলাস, বলেই ইরামের উদরে মুখ গুজে পড়ে থাকলো সাইবান। রমণী কয়েক লহমা বুঝতে পারল না কি হচ্ছে। একবার বালিশের উপর ঘুমন্ত ইজান, আর এখন কোলে মাথা রেখে শুয়ে থাকা স্বামীকে দেখল সে। একটি নিঃশ্বাস ফেলল সে শেষমেশ। হাত বাড়িয়ে সাইবানের মাথায় রাখল, তাকে দূরে সরিয়ে দিল না। ইরামের আঙুলগুলো সাইবানের মোলায়েম চুলের ভেতর বিলি কেটে চলল হেড ম্যাসাজের মতন। ইরাম অনুভব করল দুই বাহু জড়িয়ে ইরামকে এক প্রকার আঁকড়ে ধরে রেখেছে সাইবান। সব ঠিক হয়ে যাবে, আমি আছি। ঝুঁকে নরম গলায় বলল ইরাম। তার হাত সাইবানের মাথায়, বাহুতে আরামের স্পর্শ বুলিয়ে গেল। প্রাণ ভরে প্রশ্বাস নিল সাইবান, আরামবোধক গুঙিয়ে বলল, নো ওয়ান ক্যান সুদ মি লাইক ইউ ডু, মাই প্রেশিয়াস।